রাত কয়টা হবে জানি না, ফোনের ভাইব্রেশনের ঘসঘস শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল। নিভু চোখে তাকিয়ে দেখি তানজিলার কল। শরীরটা ভালো ছিল না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের ঘরে স্বপ্নও দেখছিলাম, সুন্দর একটা স্বপ্ন। আমি স্বপ্ন মনে রাখতে পারি না, চেষ্টা করলেও পারি না, তবে স্বপ্ন দেখা অবস্থায় ঘুম ভেঙে গেলে কিছুক্ষণ স্মৃতিতে ব্যাপারটা ঘুরপাক খায়। এই যেমন এখন আবছা মনে পড়ছে, দেখছিলাম রাতের আকাশে একটা পূর্ণিমার চাঁদ, একটা বাগানে ছোট ছোট ফুলের গাছ, গাছের পাতাগুলো মৃদু বাতাসে দুলছে এবং আমি তা মুগ্ধ হয়ে দেখছি। কেউ একজন সামনে আসছে শাড়ি পরা। ঠিক এমন সময় এই মেয়েটার ফোন কলে ঘুম শেষ। এখন মাথাটা গিজগিজ করছে কেমন যেন। আমি কখনো এই মেয়ের উপর বিরক্ত হইনি, এখন হচ্ছি। মেয়েটা খুবই ফর্মাল আমার সাথে, একদম যোগাযোগের প্রথম দিন থেকেই, চ্যাটিং করার আগেই পারমিশন চাইতো। এই যেমন, স্যার, আপনি কি ফ্রি আছেন? আমি যদি বলতাম জি, আমি অবসর সময় পার করছি, তখন মেয়েটা কথা বলতো। এভাবেই পরিচয়। প্রথম থেকেই আমাকে স্যার বলে ডাকে। আমি তার কোনো শিক্ষক নই, তাও কেন ডাকে আমি জানি না। তার নাকি স্যার ডাকতে ভালো লাগে, লাগুক, আমার কোনো সমস্যা নেই। তার সাথে প্রায়ই আমার লেখালেখির বিষয়ে কথা হতো। এই যেমন মাঝে মাঝে বলতো, আজকের গল্পের খুকি পিচ্চিটার জন্য খুব কান্না পাচ্ছে স্যার, আমি ওকে খুব মিস করছি, ইত্যাদি ইত্যাদি। ওর নামটা একটু বড়, তাই আমি ওকে শর্ট করে ডাকি তানজি বলে। মেয়েটাকে আমার ফোন নাম্বার ইচ্ছে করেই একদিন দিয়ে দিয়েছিলাম। মেয়েটা অনেক ভালো, বাচ্চা মেয়ে, কিন্তু তার একটা ছেলে বন্ধুও আছে। আজকাল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও প্রেম করে, এটা এখন স্বাভাবিক ব্যাপার, দোষের কিছু আর ভাবি না। যুগের ধারা বলা যায়। যাক, ও নিয়ে মাথা ব্যথাও নেই আমার খুব। নাম্বার দিয়েছিলাম এই কারণেই যে সেই একমাত্র পাঠিকা যে যাবৎ কাল আমি যত গল্পই লিখেছি তার সবটাই পড়েছে এবং মন্তব্য করেছে, এবং প্রত্যেকটা গল্পের নায়ক নায়িকা কিংবা চরিত্র নিয়েও তার অধিক আগ্রহ থাকতো। এমন পাঠিকা এক্সেপশনাল। আবার সে এটাও জানতো কোন গল্পটা কবে কোন দিন প্রকাশিত হবে। সে এর জন্য আগ্রহ নিয়ে অপেক্ষাও করতো, তাই দিয়ে দিয়েছিলাম। তারপর একটা কল দিয়ে কনফার্ম করেছিল তার নাম্বারটা, আমি সেভ করে রেখেছিলাম। তারপর অনেকদিন ব্যস্ততায় লেখালেখিও বন্ধ, তার সাথে কথা বলাও বন্ধ। আজকে 3 মাস পর তার কল, তাও গভীর রাতে। 6 বার ফোন বেজে এখন 7ম বার কলটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তানজি, এত রাতে? কোনো সমস্যা? ভাইয়া, আমি তন্নি, তানজিলার কাজিন। আচ্ছা, কি ব্যাপার আপু? ভাইয়া, আপনি তানজিলাকে বাঁচান প্লিজ। আজকে নিয়ে 3 বার আত্মহত্যার চেষ্টা করেছে। আমি ঘুম থেকে উঠে যাওয়াতে ওকে বাঁচাতে পারলাম। আমি কিছুই বুঝতে পারছি না আপু, আত্মহত্যা কেন করতে যাচ্ছে? আর আমি বা কিভাবে কেন বাঁচাবো? ওর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, জানেন হয়তো, নাম সোহান। পারিবারিকভাবে বিয়েও ঠিক হয়েছিল মাসখানেক আগে। বিয়ের সব কিছু ঠিকঠাক হওয়ার পর থেকেই হঠাৎ ছেলেটা আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইভেন তার ফ্যামিলিও জানে না ও কোথায় আছে। তানজির বিয়েটা ভেঙে যাওয়ার আর সোহানের নিখোঁজ হওয়ার পর থেকে সে আর স্বাভাবিক নেই। আপনজন বলতে ওর মতে ওর বাবা মা, তারপর সোহান, তারপর রবিন, মানে আপনি। আপনি নাকি যাই লিখতেন সেটা তার জীবনের সাথে কোনো না কোনোভাবেই মিলে যেত, কিংবা আপনার লেখা কোনো ঘটনার মধ্যে দিয়ে সে তার জীবন কল্পনা করত। আপনার কথা বহুবার শুনেছি ওর কাছে। আপনি ওকে বাঁচান। ভেবে দেখলাম আর কোনো উপায় নেই। দেখেন, আমার এখন কি করার আছে আমি বুঝতে পারছি না। বারবার বলছেন বাঁচান, আমি কিভাবে বাঁচাবো? কিংবা আমি বাঁচানোর কে, তাকে বুঝান। এত কথা সময় নেই ভাইয়া। শুনেছি আপনি একা থাকেন। ওকে নিলে আপনি একজন সঙ্গী পাবেন, আর সে বেঁচেও যাবে, এটাই বিশ্বাস হচ্ছে। পারলে ওকে বিয়ে করে ফেলেন, ও অনেক ভালো একটা মেয়ে। আমি ওর সাথে বড় হয়েছি তাই জানি ভাইয়া। প্লিজ আপনি ওকে এসে নিয়ে যান এখান থেকে। ও কারো কথাই শুনবে না, মরে যাবে ভাইয়া, নিশ্চিত। আমি শিওর আপনার কাছেও ভালো থাকবে। আমি এদিকে ফ্যামিলি ম্যানেজ করে নিব। আপনি এখনই রওনা দিন। দিন পরিষ্কার হওয়ার আগে এসে পৌঁছাতে হবে। পদ্মাপাড়ের ঘাটে আসবেন। আমি তানজিলাকে বলেছি আপনি ওকে নিয়ে যাবেন এসে। এই লন, তানজিলার সাথে কথা কন। স্যার, হ্যাঁ, আমি নদীর ঘাটে ভোর রাতে দাঁড়ানো থাকবো, আপনি আইসেন। তানজির বোনের কোনো কথার মানে আমি বুঝতে পারি নাই, শুধু কান্না জড়িত কণ্ঠে তানজির এই কথাটাই ভেতরে বাজছে। নদীর ঘাটে দাঁড়ানো থাকবো, আপনি আইসেন। কথাটা শোনার পর বুকটা মোচড় দিয়ে উঠলো। আমি তো কত শতবার নদীর ঘাটে দৌড়েছি এই জীবনে, এখনও দৌড়াচ্ছি। আর কিছু না ভেবেই কেন যেন উঠে পাঞ্জাবিটা পরে রেডি হয়ে গেলাম। শীত শীত লাগছে, তাই চাদরটা গায়ে পেঁচিয়ে নিচে নামলাম। রাত এখন 2:17। এই এলাকা একদম থমথমে। হাঁটছি আমি, গলি থেকে বের হয়ে মেইন রোড ধরে এগোচ্ছি। ল্যাম্পপোস্টের নিয়ন আলোগুলো এখন
কুয়াশাচ্ছন্ন, ঠান্ডা নেমে পড়েছে। রাস্তার পাশে গুটিসুটি দিয়ে শুয়ে থাকা মানুষগুলোকে দেখছি আর হাঁটছি। এই শহরটাকে কত অসহায় লাগছে এখন। রাতের শহরটা আমার মতো, আমি এই রাতের শহরকে ভালোবাসি। হঠাৎ একটা লেগুনা পাশ কেটে যেতেই ডাক দিলাম, বলল মিরপুর হয়ে টেকনিক্যাল পর্যন্ত যাবে, কোনো যাত্রী নাই। বললাম আমাকে ওদিকে একটু এগিয়ে দেন, তুলে নিল। হেল্পার ছোট ছেলেটি ড্রাইভারের পাশে বসে ঘুমোচ্ছে। আমি পেছনে উঠে বসলাম, ভালোই হলো। ওখান থেকে সোজা হেঁটে গাবতলী বাস স্ট্যান্ডের দিকে এগোনো যাবে। টেকনিক্যাল মোড়ে এসে নামলাম। ঠান্ডাটা বেশিই লাগছে এখন। নেমে গাবতলীর দিকে হাঁটছি। আসলে আমি নিজেও জানি না কেন, কোন ভরসায়, কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। কি ছাইপাশ বলেছিল তানজির কাজিন, শুধু মাথায় ঘুরছে তানজি মেয়েটা ঘাটে আমার জন্য অপেক্ষা করবে। কাউকে আর অপেক্ষায় রাখবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম, কেউ অপেক্ষা করে উনি আজ অবধি। গাবতলী স্ট্যান্ডে শুনশান নীরবতা, কোনো যানবাহন চলাচলের নামগন্ধ নাই। রাস্তার পাশে কিছু বাস লাইন ধরে দাঁড়ানো, বোধহয় কাল সকালে সিরিয়াল করা। একটু ভেতরে ঢুকে যাত্রী ছাউনিতে গিয়ে বসলাম। একটা পাগলি বারান্দায় একা একা বসে অন্ধকারের সাথে গল্প করছে, মাঝে মাঝে উচ্চস্বরে হাসছে, আবার মন দিয়ে কি যেন শুনে তারপর আবার কেঁদে একাকার। সে ভিন্ন একটা জগৎ নিয়ে বেঁচে আছে, থাকুক তার মতো। আমি ভোরের অপেক্ষা করছি, ফার্স্ট টাইম যে বাস ছাড়বে ওটা করেই যাব। ঘুমের একটা তন্দ্রা চলে আসছে, এক কাপ চা খেতে পারলে ভালো হতো খুব। হঠাৎ হুড়মুড় করে কিছু লোকের পায়ের আওয়াজ শুনে তন্দ্রা কেটে গেল। একটু বের হয়ে গিয়ে দেখি কিছু লোক কোদাল আর একটা করে ছোট মাটি তোলার টুকরি হাতে দাঁড়িয়ে আছে। চরের লেবার তারা, পদ্মার চরে কাজে যাবে। কিছুক্ষণ পর একটা গার্মেন্টস নাকি ছুটি হবে, ওই গার্মেন্টসের বাসে করে তারা ঘাটে পৌঁছাবে। আমিও তাদের কাতারে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ পরে একটা বাস এসে দাঁড়ালো। হেল্পার চিল্লায় বলতেছে একেবারে পেছনের বাম্পারের সিটে গিয়ে বসতে, ভেতরের সিটগুলো গার্মেন্টসদের শ্রমিকরা বসবে। সবাই তাই করলো। আমিও একদম গিজগিজ করে চিপা দিয়ে পেছনে ঢুকে জানলার পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে লেবাররা একটু অস্বস্তিই ফিল করছে বোঝা যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। যাই হোক, বাস ছাড়লো। আমার খুব ঘুম পাচ্ছে, জানলার কাজটা আটকে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আবার হুড়মুড় করে চেঁচামেচি শুনে ঘুমটা ভেঙে গেল। একটা গার্মেন্টসের কাছে এসে বাসটা দাঁড়িয়েছে। গার্মেন্টস শ্রমিকরা বেশিরভাগই মহিলা। বাস ড্রাইভার গাড়ি স্টার্ট অফ করে নেমে পড়লো। বোঝাই যাচ্ছে লেট হবে এখানে। অনেকে আস্তে আস্তে বাসে উঠছে। কেউ কেউ সিটে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে সারাদিনের ক্লান্তি ঝাড়ছে। কেউ কেউ পাশেই সবজি বাজারে সবজি দরাদরি করছে। কয়েকজন মাছ বিক্রেতা অল্প কয়েকটা মাছ নিয়েও রাস্তার পাশে বসে আছে, কড়া দাম চেয়ে বসে আছে ঢুলু চোখে। একটা মহিলা অনেক দামাদামি করে 200 টাকা দিয়ে অল্প কিছু মাছ কিনলো। আমি জানালা খুলে এসব দেখছি, কত অদ্ভুত না। রাত 4টা বাজে, এখন বাজার বসছে। কিছু মানুষ বাজার করছে, তারা বাড়ি যাবে, রান্না করবে, তারপর খাবে, তারপর ঘুমোবে। এই জীবন সম্পর্কে কটা মানুষ জানে বলেন তো? নিজেই নিজেকে প্রশ্ন করছি আর ভাবছি জীবনের কত রং আর কত ঢং। আস্তে আস্তে সবাই বাসে উঠে পড়েছে। মাছ যিনি এতক্ষণ দরদাম করে কিনছিলেন, এই মহিলাটি ঠিক আমার সামনের সিটেই বসেছেন। বাস আবার ছাড়লো। সামনে বসা মহিলাটি কোমরের কুচা থেকে একটা মোবাইল ফোন বের করে অন করলেন। অদ্ভুত কান ফাটানো সাউন্ডে অন হলো। চায়না ফোন সম্ভবত, এতক্ষণ বন্ধ ছিল। অন করেই কাকে যেন কল করলেন তিনি। কয়েকবার ডায়াল করার পরে হয়তো কেউ একটা ফোন ধরেছে। ওনার কথাগুলো আমি খেয়াল করছি ইচ্ছে করেই। হ্যালো আরিফের আব্বা, আমনে ঘুমাইয়া পড়ছেন নি? আমার আরিফ কিছু খাইলো রাতে? কি কইলেন পোলাডারে কিছু না খাওয়াইয়া ঘুম পাড়ায় দিছেন? কেমন বাপ আপনি? ও খিদায় ঘুমোতে পারে না জানেন না? উঠলে বললেন আম্মা তার লাইগা বড় মাছ নিয়ে আইতাছি, মজা করে রানমু, তারপর খাইবো আমার মানিকটা। আর কিছু শুনতে ইচ্ছা করছে না। অজান্তেই কান্না পাচ্ছে আমার এখন। আমার তো কেউ নেই। আমার বাপ মা কেমন ছিল তাও তো জানি না। থাকলে হয়তো এভাবেই ভালোবাসতো আমায়। এতিমখানায় বড় হয়েছি। বাবা মা, পরিবার আর ভালোবাসা এসব আমার কপালে জোটে নাই। এতিমখানায় খায়রুল নানা আমাকে মানুষ করেছেন। উনি আমার বাপ মা ছিলেন। যাক গে সেসব কথা। ফজরে আজান হয়েছে, আর কিছুক্ষণ পরেই ঘাটে পৌঁছাবে বাস। হালকা আলো ফুটেছে বোঝা যাচ্ছে। সুন্দর একটা সকাল। বাস এসে পৌঁছেছে ঘাটের ধারে। ফেরি আর লঞ্চ আপাতত বন্ধ। একটা স্পিডবোট নিয়ে পার হলাম। এপারে আসতেই উপরে তাকালাম। একটা গাছের গোড়ায় ওড়না দিয়ে মুখ মোড়ানো দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। ওদের কাছাকাছি গিয়ে কিছু বলার আগেই তন্নি মেয়েটা তাড়াহুড়ো করে তানজিলার হাতটা আমার
হাতে ধরিয়ে দিয়েই বলল, ভাইয়া আমি তন্নি, আপনারা চলে যান তাড়াতাড়ি, সময় নেই। এটা বলেই সে উল্টো হাঁটা ধরলো। এই যে আমি তানজির হাতটা ধরলাম, এটাই প্রথম একটা মেয়ের ছোঁয়া। মুখটা এখনো দেখিনি আমি। তাড়াতাড়ি আবার নদী পার হয়ে এপারে এসে বললাম, কিছু খাওয়া তানজি? তানজি মাথাটা নাড়িয়ে না জানালো। আমিও আর জোর করিনি। আবার একটা ফার্স্ট ট্রিপের বাসে উঠে পড়লাম। যাত্রী কম নিয়ে বাস ছেড়ে দিল। তানজি আমার পাশে বসে আছে। আমি জানি না এখনো কি ঘটতে যাচ্ছে, শুধু একটা শান্তি পাচ্ছি কেন জানি। কিছু দূর যেতেই খেয়াল হলো তানজি আমার কাঁধে ঘুমোচ্ছে। ওড়নাটা মুখ থেকে সরে গিয়েছে। চোখটা ঘুরিয়ে দেখলাম তার চেহারাটা নিষ্পাপ কোমল একটা মুখ, ক্লান্তিতে বোঝা দুটো চোখ, বয়সে আমার চেয়ে অনেক কম। এই মেয়েটাকে কি করে একটা ছেলে ছেড়ে চলে যেতে পারে? আসলে এটাই হয়, এই মেয়েটাকে জয় করার জন্যই একটা ছেলে যুদ্ধ করতে পারবে। এই মেয়েটাকে না পেয়ে একটা ছেলে আত্মহত্যাও করতে পারবে। আবার এই মেয়েটাকেই কাছাকাছি পাশাপাশি পেয়েও অবহেলা ঠেলে দিতে পারবে। পুরুষ মানুষের ধর্ম এটাই। সকাল 11টা বাজে। আজকে আর সদরঘাটে যাইনি। ফোন করে জালাল ভাইকে বলে দিয়েছি আজ ডিউটি করব না। ঢাকা পটুয়াখালীর একটা লঞ্চে আজ 6 বছর ধরে কাজ করছি। পড়াশোনা করেও চাকরি করার আর সাহেব হওয়ার কোনো আকুলতা কাজ করেনি মনে। একজনকে ভালোবেসে এই ঘাটি পেতেছিলাম। ইতি আমার জীবনে এই মেয়েটা কতটা ভূমিকা রেখেছিল তা বলার মতো না। এই মেয়েটার সাথে রং নাম্বারে পরিচয় হয়েছিল। আধুনিকতার এত ছড়াছড়ি ছিল না তখন। অ্যান্ড্রয়েড শব্দটা শুনিনি। কলেজের একবার একটা বৃত্তি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম। টাকা পেয়েছিলাম কিছু। কাউকে দেওয়ার মতো কেউ ছিল না। আমি আমার ছিলাম। তখন এতিমখানা ছেড়ে কলেজ হোস্টেলে থাকতাম। তাই ওই টাকা দিয়ে শখ করে পুরনো একটা ফোন কেনা। হঠাৎ কোনো এক হেমন্তের শেষ বিকেলে রং নাম্বারে পরিচয় হয় ইতির সাথে। তখন ডিজুস মৌসুম চলে। বিভিন্ন বাহানায় শুরু হলো কথা বলা। তারপর প্রথম আবেগ, প্রথম ভালোবাসা, কাউকে নিয়ে স্বপ্ন দেখা। মেয়েটা এত সুন্দর কবিতা লিখতো আর আবৃত্তি করতে পারতো, তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি কবিতা লিখতে কিংবা আবৃত্তি করতে পারি না। আমি সারা রাত কবিতা শুনতাম, তার পরিবারের গল্প শুনতাম আর মুগ্ধ হতাম। আমার তো কোনো পরিবারই ছিল না। ওই যুগে ফোন থাকা সত্ত্বেও আমরা একজন আরেকজনকে চিঠি লিখতাম প্রতি মাসে একবার, তাও বিশাল বড় করে। 1 মাসের যাবতীয় ঘটনা উল্লেখ থাকতো। ইতির মুরগিটা কয়টা বাচ্চা ফুটিয়েছে, কোনটার কি কালার, ইত্যাদি ইত্যাদি সব। ভালোবাসাটা কোনো একভাবে হয়ে গিয়েছিল আমাদের, তীব্র ভালোবাসা, যেখানে কোনো খুঁত ছিল না। আমি এতিম, সে জানতো, সেটাও মানতো আমার পৃথিবীতে সেই আছে এবং সেই আমার একমাত্র পৃথিবী। চেয়েছিল, ইতি কথা দিয়েছিল সে আমার হবে। কোনো একদিন ইতি সব কিছু ছেড়ে আমার কাছেও চলে আসতে চেয়েছিল। আর কোনো উপায় ছিল না। আমাকে একবার শুধু বলেছিল, রবিন তুমি সদরঘাটে থেকো, আমি আসছি। 6 বছর 2 মাস 26 দিন আমার ইতি আর আসেনি। শেষে এই লঞ্চে চাকরি নেয়া, কত অপেক্ষা। এখন অবধি নাম্বারটা ডায়াল করি, রিজেক্টেড দেখায়, তাও করি কোনো এক ম্যাজিকের আশায়। প্রতিটা মেয়ে যাত্রীকেই কুলি হয়ে যেতে এগিয়ে গিয়ে বলতাম, আমি রবিন, আপনার ব্যাগটা এগিয়ে দিব। অনেকেই না করতো, অনেকেই বলতো ঠিক আছে দেন, কিন্তু কেউ আর অবাক হয়ে বলেনি আমি ইতি, আমি চলে এসেছি রবিন। আমার খুব কান্না পায়, চোখটা ঝাপসা হয়ে আসে। অপেক্ষাটা খুব কষ্টের, খুব যন্ত্রণার। কবি মহাদেব সাহা আমাকে নিয়েই হয়তো কবিতাটা লিখেছিলেন। যদি আমার ইতিকে কবিতাটা পৌঁছাতে পারতাম। একটু দেখা পাবো বলে 1 কোটি বছর দাঁড়িয়ে আছি এই চৌরাস্তায়। চলে আসলাম বাসার নিচে। তানজিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। মেয়েটা খুবই দুর্বল। এত উপরে উঠতে আমারই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কোনো রকম সময় লাগিয়ে তুললাম। অনেকক্ষণ পর তানজি কথা বলল, স্যার এখানেই থাকতেন? এই শহরে আমার আর কেউ নেই। আমি তোমাকে অন্য কোথাও চাইলেও রাখতে পারবো না। তবে আমি কিছুদিন রাতে লঞ্চে থেকে যাব। তুমি দিব্যি এখানে যতদিন খুশি থাকো। তানজি একদম চমকে উঠে বলতে লাগলো, না না, আমি একা থাকতে পারবো না, আপনিও এখানে থাকবেন। আমি নিচে না হয় শুভ। আমি কিছু বললাম না। তানজিকে রেখে নিচে নামলাম নাস্তা আনতে। মেয়েটাও খায়নি কিছু। নিচ থেকে এসে দেখি একদম মেয়েটা কোমরে ওড়না কুচি দিয়ে সারা ঘর পরিষ্কার করছে। আমি নিজের রুমটাই চিনতে পারছি না। আমি বললাম, তানজি তুমি জার্নি করে এসেছো, তোমার রেস্ট নেওয়া উচিত, তুমি এসব কি করছো? স্যার লেখকরা তো অলস হয় জানতাম না। আমার খুব বেশি শখ ছিল লেখকরা কিভাবে থাকে, খায় আর বাঁচে তা স্বচক্ষে দেখব। আমার শখ পূরণ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। ওয়াশরুম থেকে বই বের করলাম, খাটের নিচ থেকে বই বের করলাম, খাটের কোনায় সিগারেটের ময়লা, কাপড় চোপড়ের কথা নাই বললাম। আর হ্যাঁ, এই যে চিলেকোঠার সামনে এত সুন্দর সুন্দর ফুলের টব, এগুলো তো ফুলের গাছগুলোকে দেখেছেন? একটারও কি পুষ্টি আছে? চেহারা দেখেছেন ওদের?
ওদেরকে দুধ কলা খাওয়ানো উচিত ছিল। অ্যাটলিস্ট পানিটা সঠিকভাবে খাওয়ালেই হতো। এই বলেই সে তো কাজে মন দিল। আমি একটু ছাদে এসে দাঁড়ালাম, ভাবছি মেয়েদের আল্লাহ ধৈর্য দিয়েছেন, খুব পারে তারা। কিছুক্ষণ পর তানজি কাছে এসে একটা ব্যাগ আর ছোট একটা লিপস্টিক ধরাই দিল। বললাম, এটা দিয়ে কি করব? খান কোথায়? জসিমের দোকানে। ওর বউ ভালো রান্না করে, যদিও নুন মশলা সম্পর্কে তার আইডিয়া কাঁচা, বাট তোমাকে অন্য একটা হোটেল থেকে খাবার এনে দিব। ব্যাগটা নিয়ে সোজা বাজারে যান, বাজার নিয়ে আসুন। পেঁয়াজ আনা লাগবে? এক হালি নিয়ে আইসেন। মনটা খুব ভালো লাগছে, আজ কতদিন পর মজা করে খেলাম। মেয়েটা কত লক্ষ্মী। ওকে ঘরে রেস্ট করতে দিয়ে একটু ঘাটে আসলাম। আজ সবাই আমাকে বলছে আমাকে নাকি অন্যরকম লাগছে, কেমন যেন ফ্রেশ ফ্রেশ বা খুশি খুশি। আমারও তাই মনে হচ্ছে। এর আগে কেমন ছিলাম জানি না। তানজির জন্য একটা সিম কার্ড কিনলাম, আসার সময় বলেছিল একা বাসায় সিমটা থাকা উচিত। সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে আসলাম। তানজি ফুলের টবে পানি দিয়েছে। ঘর দৌড় আজ অন্যরকম লাগছে। তানজিকে পাচ্ছি না, বোধহয় অষ্টমে। কিছুক্ষণ পর বের হয়ে আসলো। প্রথম দেখে একটা শখ খেলাম। মেয়েটা আমার পাঞ্জাবি পরে আছে। হাসতে হাসতে অবস্থা খারাপ আমার। কতদিন পর যে হাসলাম। উফ, সত্যি মেয়েটা পাগল আছে। খুব অসহায় আর লজ্জায় বলেছিল, কিছু আনিনি আমি। যা, কালকে কিছু কিনে দিতে হবে। আমি নিচে ফ্লোরিং করলাম। রুমে অনেক জায়গা, এখন খুব ভালোভাবেই থাকা যাবে। মনে একটা উসখুস লাগছে যে মেয়েটা কি খুব আনইজি ফিল করছে। আমার নিজেরই খারাপ লাগছে। আমি চাচ্ছি যে সে নির্ভয়ে ঘুমাক। আমি একজন পুরুষ, তবে নিচু আর কাপুরুষ না, এটা যেন সে মানে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তানজি আমার আগেই উঠে গেল, চা বিস্কুট রেডি করে আনলো। এই প্রথম আমি যেন কোনো কিছুর হিসাব মেলাতে পারছিলাম না। আমি যেন আমার ঘর থেকে পথ হারিয়ে অন্য কোনো ঘরে ঢুকে পড়েছি। যাকে কাজে বের হয়ে পড়লাম। তানজিকে বললাম কোনো সমস্যা হলে যেন কল করে। ডিউটি শেষে ওর জন্য দুটো জামা কিনে এনেছি। ঘরে ফিরলে মেয়েটার চেহারা দেখলে মনে হয় আজীবন এভাবে সহজে জীবনটা কাটানো যাবে। কত মায়াবী চোখ, নাক, চুল। রাতে ঘুমায় না খুব, উল্টো পাশ হয়ে ঘুমের ভান ধরে পড়ে থাকি। মেয়েটার যেন কোনো অসুবিধা না হয়। আজ তৃতীয় দিন। কাজ থেকে আসতেই তানজি মাথা নিচু করে বলল, স্যার, আজকে বাড়িওয়ালা এসেছিলেন। কিছু বলেছে? হুম। কি বলেছে? আমি কে জানতে চেয়েছে। কি বলেছো? বউ। কার বউ? আপনার। আমি নিজে অপ্রস্তুত হয়ে গেলাম। কথা কাটাতে বললাম, সমস্যা হয়নি তো? উনি আমাদের দাওয়াত করেছেন। আচ্ছা, কি রান্না করেছো? আলু ভর্তার ঘন ডাল, আর কিছু ছিল না। ওহ, এটা আমার প্রিয়। জানি আমি। বাট তুমি? আমারও প্রিয়। খাওয়া দাওয়া শেষ করে ছাদে এসেছি। একটা সিগারেট ধরালাম। এই কয়েকদিন সিগারেট খাওয়াটাও দিব্যি ভুলে গিয়েছিলাম। ছাদের ফুলের গাছগুলো অনেক পুষ্টি পেয়েছে আজকাল। তারা বড় হয়েছে, লতা পাতা ছড়িয়েছে, ভালো লাগছে। আচ্ছা, আমি কি তানজির প্রেমে পড়ে গেলাম? একটা মেয়েকে নিয়ে এভাবে কতদিন? সমাজ তো কিছু একটা টের পেয়ে যাবে। এটা তো সমাজ ভালোভাবে নিবে না। আমরা বিয়ে করে ফেলি না হয়। কি ভাবছি, ধ্যাত না, শুয়ে পড়ি। সিগারেট ফেলে ট্যাঙ্ক থেকে পানি দিয়ে মুখ কুলি করে মুখ মুছে শুয়ে পড়লাম। ঘুম আসছে না। ভাবছি মেয়েটাকে নিয়ে কাল একটু বের হব। আজ ছুটি নিয়েছি, সারাদিন ঘুরবো তানজিকে সাথে নিয়ে। মেয়েটা একা বাসায় থাকে সারাদিন। সো বের হলাম, অনেক জায়গায় ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। মেয়েটা একদম সুস্থ এখন, কত হাস্যোজ্জ্বল। বাড়িতেও তন্নির সাথে কথা বলে। তানজির মা বাবা নাকি টেনশন মুক্ত। বুঝি না, মেয়ে বাড়ি ছাড়া, তাও একটা ছেলের সাথে। মা বাবা টেনশন মুক্ত। একা একাই কথা বলি আর ভাবি। সন্ধ্যায় বাসায় ফিরলাম। মনে মনে একটা ডিসিশন নিয়ে নিলাম, আজ তানজিকে বিয়ে করে ফেলবো। এভাবে আর কত? জীবনটা চাইলেই তো সুন্দর করা যায়, তাই না? আজকে সারাদিন কাজ করে ইসলামপুর গেলাম। নীল একটা শাড়ি কিনেছি। নীল রং তানজির খুব প্রিয়। ওকে সারপ্রাইজ দিব। আজকে বিয়ের কথাটাও বলে দেওয়া উচিত। এই মর্মে ডিসিশন ফাইনাল। দেরি করলেই দেরি। কি রবিন সাহেব, খুব সিনেমেটিক লাগছে। এটাও ঘটবে কে জানতো? জীবন থেকেই তো সিনেমা, সিনেমা থেকে তো আর জীবন না। মাথা খারাপ। কি ভাবছি, কি হচ্ছে জানি না, বুঝি না। বাসায় ফিরলাম। তানজি কিচেনে লুকিয়ে শাড়িটা তোষকের নিচে রাখলাম। হঠাৎ খেয়াল করলাম তানজির ফোন বাজছে। ডেকে ফোনটা দিলাম। তানজি ছাদে গিয়ে অনেকক্ষণ কথা বললাম। আমি খুব আগ্রহে অপেক্ষা করছি। তানজি আসবে, আমি তাকে সবটা বলবো। আচ্ছা, কিভাবে বলবো? ইস, আমি যেন ছেলেবেলায় হারিয়ে গিয়েছি। এমনটা পরিবর্তন কেন আসলো? তানজি আমাকে গ্রহণ করবে? অবশ্যই করবে। তা না হলে সেদিন বাড়ির মালিককে কেন বলবে সে আমার বউ? এসব ভাবতে ভাবতে তানজি দৌড়ে এসে আমাকে জাপটে জড়িয়ে ধরে। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি ভয় পেয়ে গেলাম। কি হলো তানজি? স্যার, আমাকে নিয়ে চলুন ঘাটে। সোহান ফিরে এসেছে।
ও ইন্ডিয়াতে গিয়েছিল ওর বন্ধুদের সাথে, দেন একটা মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়ে গিয়েছিল। আজকেই ছাড়া পেয়েছে। ওরা 3 বন্ধু লুকিয়ে নাকি গিয়েছিল। আমি আর কিছু জানি না স্যার, নিয়ে চলুন আমাকে। ও তাহলে তো অনেক খুশির খবর তানজি, তৈরি হয়ে নাও ঝটপট। খাবেন না? আরে এসে খাবো না, চলো আগে। সেই দিনটার মতো আবার ছুটে চলেছি। তানজি মেয়েটা ছোট, অবুঝ। আমার বুঝ থাকা উচিত ছিল। আমি বড় আর বয়স্ক, নিজের সাথেই কথা বলছি, সান্ত্বনা দিচ্ছি। আমার তো কেউ নেই, আমিই তো আমার। খায়রুল নানাকে একবার প্রশ্ন করেছিলাম, নানা আমার বাবা মা কোথায়? নানা বলেছিলেন, আমি তোর বাবা মা? না, বাবা মা আলাদা হয়। তখন নানা রাগ করে বলেছিলেন, তারা তোকে ছুঁড়ে ফেলে চলে গিয়েছে। আমি কেঁদেছিলাম। নানা বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমি তোকে ছেড়ে যাব না। প্রায় তার মাসখানেক পরেই নানা মারা যায়। কেউ তো থাকেনি। আমি এত বোকা কেন? এই সহজ হিসাবটা না বুঝেই আসার স্বপ্ন বুনেছিলাম। আমি যাযাবর, কল্পনায় বাঁচি, লেখায় জীবন আঁকি। আমাকে আঁকড়ে কেউ ধরেনি, সবাই ছেড়ে চলে যায়। যাক, ঘাটে এসে পৌঁছালাম। তানজির বাবা, সোহান সহ অনেকেই উপস্থিত। সবার খুব রিকোয়েস্ট যেন তানজির বিয়েটা খেয়ে যায়। সবাই আমাকে আজ স্যার বলে সম্মান করলো। সবাই জানতো তানজি তার এক শিক্ষকের বাসায় আছে। তার অনেক বয়স হয়েছে, ঢাকায় উনিই পড়ান কোথাও একটা। ওনার পরিবারের সাথেই ছিল তানজি। বাহ, প্রকৃতি কত সুন্দর হিসেব মিলিয়েছে। আমার কাছেই সব হজবরলা। ফিরে আসলাম আমার ছেলেকোঠার কুটিরে। অনেক রাত হয়ে গেল। কিচেনে আধা সেদ্ধ কিছু ভাত, কিছু সবজি টুকরো করে কাটা হচ্ছিল। পড়ে আছে সব। প্রচুর শীত করছে। আমার বোধহয় জ্বর চলে আসবে। দাঁড়িয়ে থাকতে পারছি না। দরজাটা খুলেই ফ্লোরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে আকাশটা দেখা যাচ্ছে। আকাশে একটা পূর্ণিমা চাঁদ, একটা বাগান, বাগানে ছোট ছোট ফুলের গাছ। গাছের পাতাগুলো মৃদু বাতাসে দুলছে এবং আমি তা মুগ্ধতা নিয়ে দেখছি। কেউ একজন সামনে আসছে, সাদা শাড়ি পরা। জিজ্ঞেস করছি, এই কে তুমি? কোথায় ছিলে তুমি? আমাকে ভুলে গেলে? আমি যে এতকাল তোমার অপেক্ষায় আছি, এটার কোনো মূল্য নাই? আমার এতগুলো চিঠির কোনো উত্তর আসেনি কেন ইতি? তোমাকে আজ বকবো আমি। কেন স্বপ্ন দেখিয়েছিলে বলো? কেন মিথ্যে বলছো রবিন? কার রাগ ঝাড়ছো বলো তো? তুমি আমার ছিলে, আমার আছো, কিন্তু আমি তোমার নই। তুমি তো দিব্যি ভুলে প্রেমে পড়েছিলে আরেকজনের। আর আমি সেদিন রাতে তোমার কাছে আসতে গিয়ে রাতের আধারে পৃথিবীর কিছু নিকৃষ্ট জানোয়ারদের দ্বারা ধর্ষিত হয়ে মরেছিলাম। জেনেছিলে? মরার আগেও আমার হাত তোমার হাতটা ধরার জন্য ওই ঘাটের দিকে বাড়িয়েছিলাম রবিন। ভুলে আমি যাইনি। আমার ভালোবাসা সত্য, তোমারটা মিথ্যে। তুমি দাঁড়িয়েছিলে পরের দিন বেলা অবধি। গুঞ্জন হয়েছিল অজ্ঞাতনামা একটা লাশ পাওয়া গিয়েছে। তুমি তা দেখোনি। তুমি যাত্রী ভিড়েই আমাকে খুঁজেছিলে। আমার খুব মায়া হচ্ছিল সেদিন। তুমি বোকা। তারপর পৃথিবী তার নিয়মে এগোচ্ছে। এসব কি বলছো ইতি? নিতে পারছি না, প্লিজ থামো। ইতি আমাকে ক্ষমা করে দাও। আমাকে তোমার কাছে একটু ঠাঁই দাও। আমার যে নিজেকে খুব ঘৃণা হচ্ছে, খুব বেশি ঘৃণা। আমি কাপুরুষ, আমি নিচু, আমি ভণ্ড। আমি তোমার হয়ে থাকতে পারিনি। আমি তোমাকে খুঁজে পাইনি। আমি ব্যর্থ। নিয়তি অন্যায় করেছে আমার সাথে। এই নোংরা সমাজ আমার ইতিকে কেড়ে নিয়েছে। আর আমার ক্ষমা আছে না? আমাকে ক্ষমা কইরো না। আসলে এই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই রবিন, সবই মোহ। আমি চলে যাচ্ছি, তুমি থেকো আর অপেক্ষা করো না আমার। আমি আসবো না আর। মহাদেব সাহা মিথ্যে কবিতা তোমার জন্য লিখেছিলেন। চোখটা বুঝলাম আজ চিরতরে আর খুলবো না, খুলতে চাচ্ছি না। আর কোনো আশার আলো না ফুটুক এই মন কোণে।